নমস্কার, সকলকে স্বাগত আমাদের এখনকার লাইভ অনুষ্ঠানে। আপনাদের প্রিয় মেডিকেল লাইভ অনুষ্ঠান, সবাই চেনেন জানেন। এই একই টাইমে অনুষ্ঠান 5টা থেকে 6টা, আবার রাত 10টা থেকে 11টা, আর সকাল 8:30 থেকে 9:30 আপনাদের জন্য অনুষ্ঠান এবং এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রোগ্রাম। আপনারা সবাই আশা করি অনুষ্ঠান ভালো লাগে। আমরা অনেক মতামত পাই, অনেকের পরামর্শ পাই, আমাদেরও ভালো লাগে। আপনারা অনুষ্ঠান দেখে উপকৃত হচ্ছেন। ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটাল রয়েছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের, এবং অবশ্যই হেল্পলাইন নাম্বারও থাকছে। এখন আমরা লাইভে আছি। লাইভ মানে আপনারা কথা বলতে পারবেন সরাসরি আমাদের ফোন নাম্বারে ফোন করে। আপনাদের যে কোনো রোগ ব্যাধি থাকলে আপনারা ফোন করবেন। আমি বারবারই বলি, মাথার চুল থেকে পায়ের নখ অবধি সব কিছু কিন্তু সুন্দরভাবে অবশ্যই কিওর করা হচ্ছে, এবং আমাদের আলোচনার মাধ্যমে কনসালটেশন দিচ্ছেন বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা, এবং আপনারা যারা চেম্বারে আসছেন, ক্লিনিকে আসছেন, খুব উপকার পাচ্ছেন এবং পেশেন্টরা খুব উপকৃত, সেটা জানাচ্ছেন। আমরা আজকেও অনুষ্ঠানের চলাকালীন নিশ্চয়ই পেশেন্টদের ইন্টারভিউ শোনাবো, আর ফোন আসা কিন্তু শুরু হয়ে গেছে। আমি ফোনও নেব, তার আগে একটু বলে দিই আমাদের মধ্যে উপস্থিত ডক্টর এস ভাদুরী, মেডিকেল কনসালটেন্ট, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের পক্ষ থেকে। ডক্টর ভাদুরী নমস্কার, স্বাগত আপনাকে। নমস্কার। আচ্ছা, ফোন এসে গেছে ডাক্তারবাবু, একটু শুনে নি, তারপর আমরা ব্যথা যন্ত্রণা নিয়ে আলোচনা করব। অ্যাজমা, শ্বাসকষ্ট, কোল্ড অ্যালার্জি, এগুলো যাদের চুলকুনি হচ্ছে, ইরিটেশন হচ্ছে, স্কিন অ্যালার্জি হচ্ছে, এগুলো নিয়েও আজকে আলোচনা করব। আচ্ছা, কেউ একজন আছেন ফোনে, একটু দেখে নি তার কথা প্রথমে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আমি গড়িয়া থেকে কথা বলছি, সুমিতা দে। বলুন। তো আমার বয়স হচ্ছে 25+। হ্যাঁ। তো ইদানিং আমি একটা ব্যাপার বুঝতে পারছি, আমার ডিজিটাল মেশিনে যখন আমি পেশেন্ট চেক আপ করি তখন পালস রেটটা উঠে আছে। তো পালস রেটটা দেখছি একটু কম শো হচ্ছে। মোটামুটি আমার পালস রেট 62 থেকে 65 এর মধ্যে থাকে। তো এই এক মাস ধরে আমি লক্ষ্য করছি 52, 53 এরকম, তখন 50 এরকম শুধুমাত্র 60 হতে পারে। এরকম ব্যাপারটা ট্যাক্সলেট করতে যায় না, যেটাটা আমি। আচ্ছা, আপনার কি অন্য কোনো সমস্যা হচ্ছে, দুর্বল লাগছে বা কিছু হচ্ছে এরকম? অন্য কোনো সমস্যা বলতে ডক্টর প্রধান, আমি তো হাইপার টেনশনের মেডিসিন খাও, তো ডায়াবেটিসও আছে, থাইরয়েড আছে, তাতে এই কনসার্ন যে বাইরেকার ইনভেস্টিগেশন হয়নি এখনো অব্দি। ওষুধ খেয়ে প্রেসার কি নরমাল রয়েছে? কি নর্মাল হচ্ছে? ওষুধ খেয়ে প্রেসার কি নরমাল রয়েছে? না, প্রেশারটা ইদানিং নর্মালি, ইদানিং দেখি একটু হাইয়ের দিকে দেখছি, অল্পটাও 135, 36 এরকম শো করছে। আচ্ছা। আর নিচেরটা বোধ হয় 82, 83 এরকম শো করছে। আমার নর্মালি আর এমনি এরকম হচ্ছে কি যে কোনো সময় একটু তাড়াতাড়ি পালসে মানে হার্টবিট হচ্ছে, আবার স্লো হচ্ছে, এরকম হচ্ছে? না না না, ওসব কিছু নেই, তবে মাঝে মাঝে একটু দুর্বল ফিল করি। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছি আমি, ওটাই জিজ্ঞাসা করছি। দুর্বলতা রয়েছে, হ্যাঁ। ওর খুব দরকার বা সাংঘাতিক শ্বাসকষ্ট এসব কিছুই নেই। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। আমি ওটাই আপনাকে জিজ্ঞাসা করলাম যে উইক লাগে কিনা। কারণ দেখুন, পালস রেটটা কি অ্যাকচুয়ালি এটা বুঝতে হবে। পালস রেটটা হচ্ছে আমাদের যে হার্টের রেট, ওটাই হচ্ছে আমাদের পালসে আসে। 72 থেকে 80 এটা একটা স্ট্যান্ডার্ড নর্মাল ধরা হয়, ঠিক আছে, পার মিনিট। এবার পালস রেটটা যখন দেখা যাচ্ছে যে আপনার 52, 53, তার মানে নর্মালের থেকে একটু কম আছে, মোটামুটি কম আছে, ঠিক আছে। যেটা আগে আপনার থাকতো 62, 63। এবার অনেকের ক্ষেত্রে এরকম থাকে, জন্মগতভাবে একটু কম থাকে, আবার কারো ক্ষেত্রে জন্মগতভাবে ওটা বেশিও থাকে, 8টা থেকে 80 থেকেও বেশি থাকে। আমারই যেমন কম থাকে, আমি অনেকদিন দেখছি। আমার ওই বলা প্রসঙ্গে আপনি বললেন বলে আমারও আমি দেখেছি বিলো 70 থাকে। 60-65 মধ্যে পালস রেট এটা থাকে। এটা নরমালি যদি একরকম থাকে তাহলে খুব একটা কিছু ভয়ার নেই। তবে যেটা আপনার কমে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনার একটা কাজ করা উচিত যে একটা ইসিজি করান। আর যদি ইসিজি আপনি নিজে থেকে না করাতে যেতে চান, তাহলে আমাদের এখানে আসুন, এসে ডাক্তারবাবুদের দেখান। দেখানোর পর আমাদের এখান থেকে গাইড করবে। যদি ইসিজি আপনাকে হেলথের কন্ডিশনটাও দেখবে, আপনাকে একটা কনসালটেশনও হবে। কনসালটেশনের পর যদি ডাক্তারবাবুরা মনে করেন, যদি দেখা যায় যে হ্যাঁ একটা ইসিজি করে নিলে ভালো হবে, তাহলে একটা ইসিজি করিয়ে নেবেন। ভাবলানোর কিছু নেই। আরেকটা কাজ করতে থাকুন, যে এটা খেয়াল করবেন খুব ফ্ল্যাকচুয়েট করছে কিনা। এটা 52, 53 হয়েছে, এটা আবার 62, 63 ধরুন ব্যাক করলো,
কাল পরশুর মধ্যে একবার করলেন, কিন্তু সেটা মেনটেন হচ্ছে কিনা, না আবার কমছে আবার বাড়ছে, ওটা একটু দেখার ব্যাপার আছে, ঠিক আছে? আর আপনি কল করে নিন হেল্পলাইনে, কোথায় গেলে আপনি খুব তাড়াতাড়ি সার্ভিসটা পেয়ে যাবেন, দেখাতে পারবেন ডাক্তারবাবুকে, একটু জেনে নিন। আমাদের সর্বত্রই চেম্বার আছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। হেল্পলাইন নাম্বার টিভিতে যাচ্ছে, হেল্পলাইনে অবশ্যই আপনি ফোন করে নিতে পারেন 9830235527 অথবা 37। লাইভ প্রোগ্রাম চলছে, ডক্টর এস ভাদুরী আছেন মেডিকেল কনসালটেন্ট, এবং অবশ্যই আমরা রোগ ব্যাধি নিয়ে আলোচনা করছি। আপনারাও ফোনে আসবেন, টানা অনেকক্ষণ আপনাদের সাথে আমরা থাকবো। নিয়মিত আমাদের প্রোগ্রাম থাকে লাইভ, এবং আমাদের চ্যানেলে এবং সব চ্যানেলে এবং সোশ্যাল মিডিয়া সর্বত্র আপনারা এনবিপির নাম কিন্তু পাচ্ছেন, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। এবার চলে আসি ডক্টর ভাদুরী, আজকে আমরা যেটা আলোচনা করবো একটু প্রথমে ব্যথা যন্ত্রণা, পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা, স্পন্ডিলাইটিস, তারপরে আর্থ্রাইটিস, এগুলো ম্যাক্সিমাম ঘরে ঘরে দেখা যাচ্ছে। আচ্ছা, আরেকজনের ফোন নিয়ে আমরা আবার আলোচনায় আসছি, ব্যথা যন্ত্রণা নিয়ে একটু শুনবো আজকে ডক্টর ভাদুরীর কাছে। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন, নমস্কার। আমি নমস্কার, ডাক্তারবাবু নমস্কার জানাচ্ছি। নমস্কার। আমি নদিয়া থেকে বলছি। বলুন। নদিয়া বলছি, হ্যাঁ মনি দাস। হ্যাঁ, তো আমার অ্যাক্টিভিটি অম্বল মানে পেট সবসময় মানে ভরা ভরা থাকে, এটা দুদিন ধরে বেশি হচ্ছে। আমি একটু খেলেও পেটে মানে কত খেয়েছি, মানে পেটটা সকাল থেকে আর পেট মানে ভরে ভরে থাকে। হ্যাঁ, এরকম লাগছে, আমার কোনো ইচ্ছে যাচ্ছে না। আর আমি খাই খুবই কম, হ্যাঁ একটু চা খাই বা চাল কম করে খাই। হ্যাঁ, আর কয়েকদিন ধরে হচ্ছে আমার ওই গলার নিচে ওই বুকের উপরে না মনে হচ্ছে কি আটকে আছে, মানে খাবারটা যাচ্ছে না, এরকম লাগছে, মানে গলার থেকে এরকম নিচে আটকে থাকে। হ্যাঁ, আবার মাঝে মাঝে খুব ভাত আটকে দেয়, আমি জল খাই, এরকম মাঝে মাঝে হচ্ছে। এখন তো ওই বুকের উপরে গলার নিচে একটু স্পিডে আটকে থাকে, মানে মনে হচ্ছে এটা যায় না, এরকম লাগছে। আপনার ভালো আয়ুর্বেদিক ভালো হচ্ছে না। আচ্ছা, হ্যাঁ আপনি যেটা বললেন এটা আয়ুর্বেদিকের চিকিৎসা আছে, আপনি শুনতে থাকুন। আচ্ছা শুনুন। সেটা হচ্ছে আয়ুর্বেদে যে কোনো রোগের চিকিৎসা যেমন থাকে, আপনার সমস্যাটারও চিকিৎসা আছে। এটা অনেক সময় গ্যাস হয়ে যায়, গ্যাস হলে কি হয়, মনে হয় যেন গলায় একটা কিছু আটকে আছে, এটা একটা ডিসকমফর্ট ফিল হয়, ঠিক আছে? তো প্রথম কথা হচ্ছে আপনার স্টুলটা ক্লিয়ার রাখতে হবে। স্টুল ক্লিয়ার রাখলে দেখবেন কি গ্যাসের সমস্যাটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। এবং খাদ্য খাবারটা ঠিক দেখুন, আপনি কম খাচ্ছেন বলছেন, কি খাচ্ছেনটা ম্যাটার করছে, বা যেটা খাচ্ছে সেটা আপনার শরীরে হজম হচ্ছে কিনা ঠিক মতো সেটারও দেখার ব্যাপার আছে। কিছু ফুড কম্বিনেশন থাকে, কোনটার সাথে কোনটা খাচ্ছেন, সেখানে গিয়ে অনেক সময় দেখা যায় যে ভুল কম্বিনেশন হলে খাদ্য খাবারের, তাহলে কিন্তু এরকম অ্যাসিডের সমস্যা হয় বা গ্যাসের সমস্যা হয়, এরকম বিভিন্ন আছে। আপনি একটা কাজ করুন, আপনি তো এটা অনেকদিন ধরে ভুগছেন এবং আপনি এখন অবধি মনে হয় কোনো ট্রিটমেন্ট করেননি এটা নিয়ে আয়ুর্বেদিতে, তো আপনি আমাদের এখানে চলে আসুন, আমাদের এখানে এসে ট্রিটমেন্টটা করান, এটা দেখবেন আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। যেটা গলায় একটা মনে হচ্ছে কি আটকে আছে সেটাও হয়ে যাবে, আবার যে খেতে গেলে যেটা অনেক সময় আটকে যাচ্ছে গলায়, ঠিক আছে? আমাদের যে পাইপটা থাকে মুখ থেকে যেটা স্টমাকে যায়, ওই পাইপটা একটা না কম্পন হয়, যখন আমরা খাদ্য খাবার খাই ওই কম্পনটা হয়, হতে হতে গলা থেকে ওটা আস্তে 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 পেটের দিকে চলে যায়, ঠিক আছে? আর একটা ভেতরে একটা মিউকাস মেমব্রেন থাকে যাতে স্লিপারি থাকে জায়গাটা, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু থাকে। এবার আপনার ওখানে কিন্তু হয়তো ওই যে যখন খাচ্ছেন ওই যে কম্পন যেটা বলছি ওটা ঠিক মতো হচ্ছে না, এবং পাস করতে গিয়ে কোথাও বাধা পাচ্ছে, এটাও হতে পারে। সেই ক্ষেত্রে এটা দেখবেন গলায় খেতে গেলে আটকে যাবে, তারপরে আবার হয়তো জল খেলেন তারপরে আবার নাবছে, তার মানে ওখানটা প্যাসেজটা ড্রাই হচ্ছে এবং ঠিক মতো ওই ঢেউটা হচ্ছে না ওই পাইপটার, যার জন্য এটা নাবতে পারছে না। আপনি এসে দেখান আমাদের এখানে, দেখিয়ে ট্রিটমেন্ট করুন, এটা ঠিক হয়ে যাবে। বাহ, কোনো চিন্তা করবেন না। গ্যাস অম্বল অ্যাসিডিটি প্রায়শই আমরা ফোন পাই, প্রচুর দর্শক বন্ধুরা ভুগছেন। ওয়েদারের সাথেও কিন্তু এটা বেশি বাড়ে কমে দেখবেন, বর্ষা নামলে ডাক্তার, শীতকাল যখন আসে একটু কিন্তু আমাদের ওয়েদারের সাথে আমাদের হেলথও একটু এদিক ওদিক হয়, তো অবশ্যই ট্রিটমেন্ট দরকার। যারা ক্রনিক অ্যাসিডিটিতে ভুগছেন আয়ুর্বেদের হাত ধরুন, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার আছে, হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনার কাছাকাছি কোথায় চেম্বার দেখিয়ে নিন। ডাক্তার এবার আসি, ব্যথা যন্ত্রণা ঘাড়ে, কোমরে,
লাম্বারে দেখা যাচ্ছে, হ্যাঁ, পিছন দিকে শিরদাঁড়ায় নানা রকম ব্যথা, পায়েতে যন্ত্রণা, আর্থ্রাইটিস থেকেও হয়, স্পন্ডিলাইটিস থেকেও হয়। অনেকে বসে বসে কাজ করছে কম্পিউটারে সারাদিন, বলছে ঘাটটা প্রচন্ড ব্যথা। তো এই ব্যাপারগুলো নিয়ে একটু বলুন ডাক্তারবাবু। দেখুন, আমাদের যে ব্যথাগুলো হয়, আমাদের মেন ব্যথা যেটা নিয়ে আমরা ব্যথার রোগ বলি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি জয়েন্ট পেইনের ব্যথা। মানে আমাদের হাড়ের যে দুটো হাড় গিয়ে যেখানে মানে মেলে, ঠিক আছে, অস্থি সন্ধি যেটা বলি আমরা, সেই জায়গাটাকেই হচ্ছে মেইনলি ব্যথাগুলো তৈরি হয়। এবার এই ব্যথাটা হতে পারে আমার হাঁটুতে, আমার পায়ের পাতার ওপরে যে জয়েন্টটা সেখানে হতে পারে, কোমরে হতে পারে, তারপরে ঘাড়ে হতে পারে, এবং হাতে হতে পারে, হাতের যে জয়েন্টগুলো আছে, এবং প্রত্যেকটা আঙুলের যে জয়েন্টে সেখানেও কিন্তু এই সমস্যাটা দেখা দিতে পারে। এবার কেন হয়, মানে আমি যে সবগুলোকে একসাথে নিয়ে বলি তাহলে একটা জিনিসের বোঝা যাবে যে কি কারণে হচ্ছে। কারণ আমাদের প্রত্যেকটা জয়েন্টের মধ্যে ওখানে একরকম তেল, মানে তৈলাক্ত পদার্থ থাকে, যেটাকে আমরা সাইনোভিয়াল ফ্লুইড বলি। সেই ফ্লুইডটার কাজ কি, যে পিচ্ছিল করে রাখা ওই জায়গাটা, যাতে আমাদের হাড়গুলোর মুভমেন্ট ঠিক হয়। একটা হাড় আরেকটা হাড়ের সাথে যখন মুভমেন্ট হচ্ছে, মানে আমরা হাঁটছি, বসা থেকে উঠছি, সিঁড়ি উঠছি, কাজ করছি, তখন যাতে একটা হাড়ের সাথে আরেকটা ঘষা না খেতে পারে, তার জন্য ওই তেলটা থাকে এবং ওই জায়গাটাকে স্লিপারি করে রাখে। এবার দেখবেন অনেকে আমরা দেখি যে কমপ্লেন করে যে উঠতে গেলে ডাক্তারবাবু কটকট করে উঠছে, সিঁড়ি দিয়ে উঠতে গেলে কড়মড় করে উঠছে। এই যে কথাগুলো, এগুলো মানে কি, ওইটা হাড়ে হাড়ে তখন ঘষা খায়, ঠিক আছে। এবার আপনি একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনার বাড়ির ধরুন দরজাটা, যে দরজাটার দিকে ধরুন আপনি নর্মালি আটকাচ্ছেন, বন্ধ করছেন, কোনো আওয়াজ নেই, হয়তো দেখা গেল কোনো সময়, বিশেষ করে এটা বারান্দার দরজার দিকে খেয়াল করবেন, বারান্দার যাদের কবজাওয়ালা দরজা আছে, সেখানে সিজনের যখন চেঞ্জ হয় কোনো সময় ওই জায়গার যে তেলটা শুকিয়ে যায়, এবং তখন যখন আপনি টানবেন দেখবেন একটা আওয়াজ হয়, যেটা অনেক সময় আমরা মুভিতেও দেখি, পুরনো বাড়ির দরজা খুলছে আওয়াজ হচ্ছে, কারণ ওখানে যে তৈলাক্ত ভাবটা, ওই তৈলাক্ত ভাবটা শুকিয়ে গেছে। শরীরের মধ্যেও হাড়ের জয়েন্টে কিন্তু যে আওয়াজগুলো হয়, ক্রিপটাস বলা হয় তাকে, ঠিক আছে। এই আওয়াজগুলোর কিন্তু ওরকম ওই কারণেই কিন্তু হয়। এটা গেল একটা। দ্বিতীয়ত দেখা যাচ্ছে যে যখন এটা হচ্ছে ইনিশিয়াল, ফার্স্ট দেখা যাবে যে ওইটা ড্রাই হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত আরেকটা জিনিস দেখা যাবে যে হাড়ের ওপরে যে কভার গুলো থাকে, প্রত্যেকটা হাড়ের মাথায় একটা করে কার্টিলেজ বলে টুপি থাকে। টুপিটার কাজ হচ্ছে হাড়টা, দুটো হাড় যাতে ডাইরেক্ট কন্ট্যাক্টে না আসতে পারে, একসাথে জুড়তে না পারে। এবার ওই টুপিটা বিভিন্ন কারণে নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তখন কিন্তু দুটো হাড় একসাথে লেগে যায়। দুটো হাড় যখন একসাথে লেগে যাচ্ছে, তখন দুরকম তিন রকম হয়। একটা হয় দুটো হাড় ঘষা খেয়ে খেয়ে ক্ষয়ে যাবে, আবার কোনো হাড় দেখা যায় একটা হাড়ের সাথে আরেকটা হাড় জয়েন্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে আমাদের শিরদাঁড়ার হাড়গুলো তো এরকম জয়েন্ট হয়ে যায়, ফিউজড হয়ে গেছে বলে, মানে একটার সাথে আরেকটা লেগে গেছে। দুটোর হাড়ের মাঝখানে যে একটা গ্যাপটা নেই। কোমরের বা আমাদের মেরুদণ্ডের হাড়ের মধ্যে মাঝখানে একটা আবার কুশন থাকে। কুশনটা কেমন, যে একটা স্পঞ্জের কাজ করে, যাতে দুটো হাড় একটা আরেকটার সাথে ধাক্কা না খেতে পারে। যেহেতু আমরা লাফাঝাপা করি, বিভিন্নভাবে মুভমেন্ট করাচ্ছি, ঘাড়, হাত, কোমর সব দিকে, বসে ড্রাইভিং করছি, এই সবগুলোর জন্য কিন্তু ওইটা একটা কুশনের কাজ করে। এই কুশনটা অনেক সময় সরে যায়, যেটাকে বলা হয় স্লিপ ডিস্ক, ঠিক আছে। নর্মাল যে জায়গায় থাকে, অ্যালাইনমেন্টে থাকে, তার থেকে সরে যায়, হলে তখন কি হয়, স্লিপ ডিস্ক। কেন স্লিপ ডিস্ক হয়ে গেলে ব্যথা কেন হয়? কারণ দেখা যায় যে সেই যে ডিস্কটা বা চাকতিটা নার্ভের উপরে গিয়ে চাপ দিচ্ছে, এবং দেখা যায় সেখানে নার্ভের যেই চাপ দিচ্ছে ব্যথা হচ্ছে। হাঁটুর জয়েন্টে অস্টিওআর্থ্রাইটিস যেগুলো আমরা বলছি, বড় জয়েন্টগুলোতে হয়, সেখানেও কিন্তু ওরকম নার্ভের উপরে চাপ দেয় এবং আমরা ব্যথাটা অনুভব করি। এইভাবে করে কিন্তু প্রত্যেকটা ব্যথা সৃষ্টি হয়, এবং তার সাধারণ কারণগুলো হচ্ছে এই ঘটনাটা ঘটে বলেই আমরা ব্যথাগুলো ফিল করি। নানান কারণে আমাদের ব্যথা যন্ত্রণা হচ্ছে, আপনারাও বুঝতে পারছেন যে নানান কারণে এই সমস্যা, এবং এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি আমরা জানতে চাই সব সময়। আজকাল দেখবেন একদম কম বয়সী তারাও কিন্তু ব্যথা যন্ত্রণা, 20, 25, 30, অনেক সময় শোনা যায় ভিটামিন ডি, বা অনেক সময় শোনা যায় আর্থ্রাইটিস, স্পন্ডিলাইটিস, ক্যালসিয়ামের অভাবে, নানান কারণে নাকি রোগ ব্যাধি আমাদের ব্যথা যন্ত্রণা বাড়িয়ে দিচ্ছে। আচ্ছা, এই প্রসঙ্গে আসবো, আরেকজনকে বোধহয় ফোনে আছেন, দেখেনি। হ্যালো, হ্যাঁ বলুন।
হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলছি আসলে আমার কোমর থেকে পা অবধি পুরো ব্যথা, মানে বসলে শুলে উঠতে পারি না, এরকম কোমরে ব্যথা। হ্যাঁ, কতদিন ধরে হয়েছে ব্যথাটা? এটা অনেকদিন ধরে, মাঝে মাঝে হয় আবার কমে যায়। আচ্ছা, আপনার বয়স কত এখন? আর বয়স 34। 34। আপনার ওজন কি বেশি, মানে আপনার ভুঁড়ি রয়েছে? হ্যাঁ ওজন হচ্ছে 83। 83। হাইট কত? 5'5". আচ্ছা আচ্ছা, আপনার বসে কাজ কি? হ্যাঁ বসে কাজ করতে আপনার হয়? কাজের ধরনটা কি বসে? বসে কাজ করতে হয়। ঠিক আছে, আপনি শুনুন, আমি বলছি। যেটা হচ্ছে দেখুন, আপনার শুনুন আপনি, হ্যাঁ। যে হাড়ের ব্যথার ব্যাপারটা বলছিলাম আমরা, আমাদের যে মেরুদণ্ডের হাড়গুলো, তার কিন্তু একটা শেপ আছে, মানে কার্ভ আছে, ঠিক আছে? ঘাড়ের দিকে একরকম, কোমরের দিকে একরকম, এইভাবে হয়ে থাকে। যেটা এক্সরেতে যদি দেখেন, সাইড থেকে যদি এক্সরেটা তোলা হয়, তাহলে দেখতে পাবেন যে একটা সাপের মতো চেহারা, ঠিক আছে? এবার কোমরের যে শেপটা, কোমরের যে হাড়গুলো আছে সেগুলো যে শেপটা, সেটা যখন আপনার ওজনটা বেশি হবে, ভুঁড়ি থাকবে বিশেষ করে, বা পেটটা সামনের দিকে বেরিয়ে আছে, তখন সেই কার্ভটা কিন্তু ভিতর দিকে আরো ঢুকে যায়, এবং যেহেতু কার্ভটা চেঞ্জ হয়ে গেল, সেখানে কিন্তু ব্যথার সৃষ্টি হবে। কারণ ওখানে তখন যে নার্ভটা আছে, নার্ভটার উপরে চাপ পড়ছে। ধরুন আমি আপনাকে বোঝাই, আপনার ধরুন একটা পাইপ লাইনের মধ্যে দিয়ে আপনার তার গেছে, ঠিক আছে? পাইপ লাইনের ভেতর দিয়ে যখন তারটা গেছে, পাইপ লাইনটা সোজা রয়েছে, কোনো ঝামেলা হচ্ছে না। এবার কোনো কারণে দেখা গেল যে পাইপ লাইনটা বেঁকে গেছে, মানে পাইপটা একটু বেঁকে গেছে, তাহলে বেঁকে গেলে তারটাও তো বেঁকে যাবে, এবং তারের মধ্যে কিন্তু চাপটা লাগবে। এটা কিন্তু আপনি বুঝতে পারছেন, শরীরের মধ্যেও তাই হচ্ছে। আপনার যে নার্ভটা গেছে, যে স্পাইনাল কর্ডটা গেছে, সেই যে যখনই আপনার বক্রতাটা হচ্ছে, মানে কার্ভটা যে চেঞ্জ হয়ে যাচ্ছে কোমরের, সেখানে চাপ পড়ছে, এবং চাপ পড়ার সাথে সাথে কিন্তু আপনি ব্যথাটা অনুভব করছেন। এটা হচ্ছে বেসিক। তারপরে যদি ক্ষয়ে গিয়ে থাকে, সাধারণত এত কম বয়সে এটা হয় না, ক্ষয়ে যাওয়াটা আর একটু বেশি বয়সে হয়। আপনার ফার্স্ট যেটা করতে হবে, যে এই যে নার্ভটা চাপ পড়ছে, এবার সেটা তো নিচের দিকে যাচ্ছে, নার্ভটা পায়ের দিকে, তাহলে ওখানে আমাদের কিছু সায়াটিক নার্ভ বলে, যেটার মধ্যে চাপ খাচ্ছে, এবং সেটা কি থায়ের পেছন দিক দিয়ে নাবে। এইখানে যেহেতু চাপটা খাচ্ছে, আপনার পুরো পা ধরে কিন্তু ব্যথা শুরু হয়ে যাচ্ছে। এটার জন্য ফার্স্ট যেটা আপনার করা উচিত, ওজন কমাতে হবে। তার পাশাপাশি একটা এক্সরে করে দেখতে হবে যে কোমরের কি সাংঘাতিক অবস্থা হয়ে আছে। এই দুটো পাশাপাশি ট্রিটমেন্ট কিন্তু আপনার চলতে হবে। আমাদের এখানে এনবিপিতে দুটোই ট্রিটমেন্ট হবে। আপনি সময় নষ্ট না করে চলে আসবেন, এসে দেখিয়ে নিন। আপনার যে কোনো একটার কথা বললেই দুটোরই ট্রিটমেন্ট কিন্তু অটোমেটিক হবে, কারণ ডাক্তারবাবুরা বুঝতে পারে যে কেন, কি কারণে এই ব্যথাটা সৃষ্টি হয়েছে। আপনাকে দেখেই, তার জন্য বললাম না, ক্লিনিক্যাল একটা ভিউ খুব দরকার। একটা তো মানে ধরুন এক্সরে বা বিভিন্ন সিটি স্ক্যান, এমআরআই করে একটা রিপোর্ট পাওয়া যায়, এই কোমরের যে রিপোর্টটা বলছি, এবং তার সাথে ডাক্তারবাবুরা চোখে কেন কি দেখছে সেই অনুযায়ী কিন্তু আপনাকে প্রেসক্রিপশনটা করবে, এবং দেখবেন এইভাবে আস্তে আস্তে আপনার যে দুটো প্রবলেম হচ্ছে, দুটোই কিন্তু সমাধান হবে। হয়তো আপনার কাছে ওজন বেড়ে যাওয়াটা কোনো সমস্যা মনে হচ্ছে না, কিন্তু ওটা অনেক বড় সমস্যা, যেটা দেখবেন আপনার আরো বড় বড় রোগকে টেনে নিয়ে আসবে। তার মধ্যে ব্যথা কিন্তু অন্যতম। ঠিক আচ্ছা, আবার কি আছেন ফোনে? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি হাওড়া থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, মানে আমার না কোমরে ব্যথা হয়। আচ্ছা। স্পন্ডালাইটিস নাকি? কোমরে খুব আপনি ব্যথা? কি এক্সরে করেছেন এটার জন্য? না না, কিছুই করিনি, কয়েক মাস ধরে হচ্ছে। মানে কেন ফেলে রেখেছেন কেন? ফেলে রেখেছেন কেন? ট্রিটমেন্ট করাচ্ছেন না কেন? করানো হয়নি। এটা কি আয়ুর্বেদিক চিকিৎসা হয় আপনাদের ওখানে? হ্যাঁ অবশ্যই, আয়ুর্বেদে সব রোগের চিকিৎসা হয়। আপনার বাড়ির কাছাকাছি যেখানে আমাদের চেম্বার আছে, ওখানে চলে আসুন, ঠিক আছে? অল্প দিনের মধ্যেই দেখবেন আপনি একটা রেজাল্ট বুঝতে পারবেন, এবং কিছুদিন ট্রিটমেন্ট করলে আস্তে আস্তে কিন্তু ব্যথা শুধু কমা না, ব্যথাটা যে কারণে হচ্ছে সেটাকেও কিন্তু ঠিক করা যাবে। সকালে বেশি বললেন, ঘুম থেকে উঠলে বেশি হয়? একটু সকালের দিকে হয়তো বেশি হয়, তারপরে কাজ করতে করতে আরো কমে যায়। হ্যাঁ, ফেলে ওটা রাখাটা মর্নিং ঠিক না, স্টিফনেস হ্যাঁ, বলে, ওটাকে হ্যাঁ। মর্নিং স্টিফনেস বলে। সারা রাত যেহেতু একভাবে থাকছেন, সকালে ওটা জায়গাটা টাইট হয়ে যায়। এরকম কিন্তু দেখা যাবে যে ওখানে
যদি সমস্যা বেশি হয়ে থাকে, ক্ষয় হয়ে গিয়ে থাকে, হাড়গুলো, অনেকগুলো হাড় থাকে কোমরে, সেই হাড়গুলো একসাথে কিন্তু আঠার মতো লেগেও যেতে পারে, তখন আরো প্রবলেম হবে, ব্যথা আরো বাড়বে, তখন মানে ওটা ঠিক করতে আরো বেশি সময় লাগবে। কিন্তু এটা মাথায় রাখবেন, তাই ফেলে রাখবেন না, হেল্পলাইন নাম্বারে কল করে একবার চলে আসুন। ধন্যবাদ, যোগাযোগ করবেন সবাই। আর দেখছেন তো আমরা অবশ্যই আলোচনা করছি ব্যথা নিয়ে। সেই ব্যথায় কষ্ট পাচ্ছেন কত মানুষ, কারো কোমরে ব্যথা, কারো পায়ে ব্যথা, কারো হাঁটু ব্যথা, কারো ঘাড়ে ব্যথা, কারো শোল্ডারে ব্যথা হচ্ছে, কাঁধে ব্যথা, রিস্টে ব্যথা, নানান কারণে ব্যথা রয়েছে। তো অবশ্যই এগুলো কিন্তু ঠিক করিয়ে নেওয়া দরকার। কে আছেন বলুন? হ্যালো, আমি সুপ্রেনা দমদম থেকে বলছি। দমদম থেকে বলুন। আমি একটু ডাক্তারবাবুর সাথে কথা বলছি। ডাক্তারবাবু শুনছেন, লাইভ প্রোগ্রাম চলছে, বলুন। হ্যাঁ, বলছি কি আমার পায়ের গোড়ালিটা প্রচন্ড যন্ত্রণা হয়, হ্যাঁ, আর বসে থাকি, আমি উঠে দাঁড়িয়ে আমি 5 মিনিট হাঁটতে পারি না। আচ্ছা, তারপরেও ডাক্তারবাবু করার পর আমি যখন বিছানা থেকে মাটিতে পা দিতে পারি না, এতটা এটা কতদিন ধরে হয়েছে? এটা আজকে 2-3 মাস ধরে হচ্ছে। আচ্ছা, হাঁটতে গেলে বা জুতো পরলেও লাগছে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, হাঁটতে গেলে দুটো লাগছে। হ্যাঁ। আমি ইরিটেটিভ বলছিল, ডাক্তার দেখিয়েছিলাম, আমি বলবো ইরিটেটিভের জন্য বাড়ছিল, আমি ইরিটেটিভ 3 বার টেস্ট করলাম, কিন্তু আমার ইরিটেটিভ আচ্ছা, এক্সরে করেছিলেন কি? না না, এক্সরেটা করি। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন, আমি বলে দিচ্ছি। দেখুন, এইটা দমদমে থাকেন, মধ্যমগ্রামী চেম্বার আছে, হ্যাঁ। বলে দিচ্ছেন ডাক্তারবাবু, শুনুন। দেখুন, এটা মানে হওয়ার একটা প্রবণতা আছে যে এটা ক্যালকেনিয়াম স্পার হতে পারে, ঠিক আছে? ক্যালকেনিয়াম স্পার হলে মানে যেটা এই হাড় বেড়ে যায়, হাড় বেড়ে যাওয়া বলে যেটা, ঠিক আছে, ওটা হলে কিন্তু এই গোড়ালির ব্যাপারটা হাড় বাড়ে, হয়। হ্যাঁ, এবার প্রথম কথা, আপনি একটা কাজ করুন, একটা জুতো আপনার কি করতে হবে, পায়ের তলায় যে জুতোটা, তার মধ্যে আপনার একটা কি বলতো, একটা সফট সোল বলে, ঠিক আছে, সফট সোল দিতে হবে, যাতে নরম থাকে, পাটা ডাইরেক্ট শক্ত জায়গায় না পড়ে। এটা হচ্ছে, নালে খুব চট করে দেবেন, ব্যথাটা এমন হবে যে আপনার মাথা অবধি মনে হবে ব্যথা হয়ে গেছে, এই ব্যাপারটা হবে। আচ্ছা, এইটা হচ্ছে প্রথম, এটাকে কেয়ার নেওয়ার কথা বললাম। এইটা, তার সাথে আরেকটা কাজ করবেন, রাত্রেবেলা ডেইলি একটু হালকা গরম জলের নেবেন, তার মধ্যে নুন দেবেন, একটু নুন দিয়ে পাটাকে চুবিয়ে রাখবেন, একটু আরাম পাবেন, এটা আরাম পাবার জন্য বলা। তার সাথে সাথে কিন্তু এর ট্রিটমেন্ট আছে, আয়ুর্বেদিকে পঞ্চকর্মা এটাই খুব ভালো কাজ করে, এবং ওষুধ আছে আয়ুর্বেদায়। এই দুটোই কিন্তু একটা কম্বিনেশন করে আপনার হয়তো ট্রিটমেন্টটা হবে। কোন শুধু ওষুধ হবে না শুধু পঞ্চকর্মার সাথে, মানে সাথে পঞ্চকর্মা অ্যাড হবে, এগুলো ডাক্তারবাবুরা আপনার সামনে যখন দেখবে তখন কিন্তু বুঝতে পারবে। আরেকটা হচ্ছে, যদি সম্ভব হয় একটা অ্যাঙ্কেলের আপনার এক্সরে করে নিয়ে চলে আসবেন। এক্সরে যেখানে হয় সেখানে গিয়ে বলবেন আপনার বাড়ির কাছে যেটা ভালো, যে আমার এই গোড়ালিতে ব্যথা আছে, এটার একটা এক্সরে করে দিন, ওনারা একটা এক্সরে করে দেবে, দরকার পড়লে এক্সরেটা নিয়ে আসুন। আর যদি দেখছেন এক্সরে করতে আপনার অসুবিধা হচ্ছে, ঘাবড়ানোর কিছু নেই, এক্সরে ছাড়াও আপনি চলে আসতে পারবেন, এসে দেখাবেন, ডাক্তারবাবুরা দেখে যদি মনে করে যে হ্যাঁ এক্সরে দরকার, তাহলে ওনারা বলবে, তারপরে করে নেবে। ঠিক, অনেকেই ট্রাই করছেন ফোনে, আমি দেখতে পাচ্ছি, একটু সঙ্গে থাকবেন। ডক্টর ভাদুরী একজনের কথা বলে আমরা নিশ্চয়ই পরের ফোনের আনসার নিশ্চয়ই দেওয়া হবে। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি কৃষ্ণনগর থেকে বলছি। কৃষ্ণনগর, আচ্ছা, আগের জনকে বলে দিই, দমদম থেকে ফোন করলেন, মধ্যমগ্রাম বা শোভা বাজারে চলে আসবেন, যার গোড়ালিতে খুব ব্যথা, একজন ভদ্রমহিলা ফোন করলেন, যাকে ডক্টর ভাদুরী বলে দিলেন ডাক্তারকে দেখাতেই হবে ইমিডিয়েটলি। আচ্ছা, হেল্পলাইন নাম্বার সবার জন্য খোলা, রেড বক্সে দেখুন হেল্পলাইন নাম্বার রয়েছে, টিভির পর্দায় লিখে রাখবেন। হ্যাঁ বলুন, কৃষ্ণনগর থেকে কি প্রবলেম বলুন? বলছি আমার হাঁটুতে প্রবলেম, হাঁটু আপনার এই ডিপ হয়ে গিয়েছে, এখন সেটা আপনার করতে হাঁটতে একটু হাঁটতে অসুবিধা হচ্ছে, বসতে অসুবিধা হচ্ছে। বয়স কত আপনার? বয়সটা কত? বয়স 60। 60 বছর। আর আপনি এখন কি কাজকর্ম করেন নাকি ঘরে বসে আছেন? এখন কাজকর্ম এই মাঝখানি থেকে বন্ধ হয়ে গেছে, তো কাজকর্ম করতাম, মাঠে কাজে কাজ করি। এখন আর হাঁটুর জন্য পারছেন না, বসে আছেন। হ্যাঁ হ্যাঁ, এক মাস থেকে বসে আছে। আচ্ছা, আপনি শুনুন, আমি বলছি, এই যে হাঁটু ক্ষয়ে যাওয়া, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, শুনুন, টিভিতে শুনুন ফোন রেখে। এই যে ক্ষয়ে যাওয়া, হাঁটু ক্ষয়ে যাওয়া, হাঁটুতে আর্থারাইটিস, এই সমস্যাগুলো কিন্তু
অনেকগুলো কারণে হয়, তার মধ্যে একটা কারণ হচ্ছে বেশি ইউজ, ওভার ইউজ অফ দ্য জয়েন্ট, মানে ওভার ইউজ মানে অতিরিক্ত মাত্রায় ব্যবহার। এবার আপনার একটা টাইমে আপনার গায়ের শক্তি বেশি ছিল, আপনি মাঠে বিভিন্ন ধরনের কাজ করেছেন, তখন আপনার কাছে, আপনার শরীরের কাছে পরিশ্রমটা তেমন কিছু লাগতো না। কিন্তু যত বয়স হয় আস্তে আস্তে মাংসপেশির ক্ষয় হয়, ঠিক আছে, প্রত্যেক বছর একটু একটু করে কিন্তু ক্ষয় হতে থাকে। তো আপনার যেহেতু এখন 60 বছর হয়েছে, তাই এখন কিন্তু অনেকটা মাসেল ওয়েস্ট হয়েছে। এবার মাসেল যখন ওয়েস্ট হওয়া শুরু হয়েছে, সেখানে হাঁটুর উপরে চাপ কিন্তু বেড়ে যায়। এবার যেহেতু আপনি বেশি পরিশ্রম করেছেন, হাঁটুর উপরে এত বছর ধরে যে চাপটা সহ্য করতে পেরেছে, এখন সেই সহ্য করতে আর পারে না। তার জন্যই এখন আপনি যখন কাজ করতে যাচ্ছিলেন, ওর কষ্ট হচ্ছিল, ব্যথা হচ্ছিল, এবং তার জন্য এখন আপনি 1 মাস ধরে কিন্তু বসে আছেন। এর চিকিৎসা করাতে হবে। আপনি যদি চান যে আগের মতো হেঁটে চলে বেড়াতে, শুধু বসে ঘরে না থাকতে বা হুইল চেয়ারে না চড়তে, তাহলে কিন্তু অবশ্যই একটা কথা বলবো, আপনার কিন্তু এসে ট্রিটমেন্ট করাতে হবে। ট্রিটমেন্ট করালে দেখবেন এই যে হাঁটুর ক্ষয়ক্ষতিগুলো হয়েছে, সেগুলো আস্তে আস্তে ঠিক হবে। যত ঠিক হবে দেখবেন তত আপনার হাঁটতে চলাফেরা করতে তত ইজি হচ্ছে। ঠিক, কৃষ্ণনগরেই চেম্বার আছে, আপনি হেল্পলাইনে ফোন করে কৃষ্ণনগরে বুকিং নিয়ে নিন। যিনি কৃষ্ণনগর থেকে ফোন করলেন, বলুন এবার কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। ফোনে শুনুন, টিভিতে নয়, হ্যাঁ ফোনে শুনুন। হাওড়া থেকে কি প্রবলেম বলুন, ডক্টর ভাদুরী আছেন। আমার ইউরিনের জ্বালা। আচ্ছা, ইউরিনের প্রবলেম, ইনফেকশন, হ্যাঁ, পরিষ্কার করে বলুন। আর কি? ইউরিনের জ্বালা। কতদিন হচ্ছে? ইউরিনের জ্বালা এই 5-6 বছর ধরে। 5-6 বছর। বয়স কত হলো? বয়স 62 বছর। 62 বছর। ইউরিনে, খিদে ভাঙন করছে। ঠিক আছে, আপনি শুনুন। ইউরিনে জ্বালা, এখানে আপনার দুটো ব্যাপার হতে পারে। একটা হয় যে আপনি যদি ঠিক মতো জল না খান, তাহলে শরীর কষে যায়, ওটা ফিল্টার হতে গিয়ে অসুবিধা হয়, দেখা যায় যে ইউরিনে জ্বালা করছে। আরেকটা হয় আপনার ইনফেকশন থাকতে পারে, ঠিক আছে, বিভিন্ন কারণে ইনফেকশন হয় পেচ্ছাবে, এবং দেখা গেছে ইউরিনের ইনফেকশনটা মহিলাদের ক্ষেত্রে একটু বেশি হয়, ঠিক আছে। তো এই জিনিসটা আপনার ঠিক করতে গেলে আপনার দেখাতে হবে, দেখিয়ে ট্রিটমেন্ট নিতে হবে। আর জল বেশি করে খাওয়া শুরু করুন, ঠিক আছে। শরীরের মধ্যে মাছ, মাংস, ডিম এগুলো একটু পরিমাণ কমিয়ে দিন। অ্যালকালাইন খাবার বেশি খান। অ্যালকালাইন খাবার মানে ফল, শাকসবজি, এর মধ্যে অ্যালকালাইন, এগুলো অ্যালকালাইন খাবার, এগুলো বাড়িয়ে দিন। আর মাছ, মাংস, ডিমটা কমিয়ে দিন। আর আমাদের হেল্পলাইন নাম্বারে কল করে আসুন, এসে দেখান, তাহলে দেখবেন এই প্রবলেমটা আস্তে আস্তে সলভ হয়ে গেছে। ঠিক, হাওড়ার থেকে ফোন করলেন, ইউরিনে জ্বালা হচ্ছে, ইউরিন ইনফেকশন, এবং অবশ্যই হাওড়া বেলুর, হাওড়া শিবপুর, হাওড়া দাসনগর, বাল্টিকুড়ি বাজার, 3 জায়গায় চেম্বার এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের। এক্ষুনি হেল্পলাইনে ফোন করুন, রেড বক্সে, রেড স্ট্রিপে দেখুন আমাদের স্ক্রলে দেওয়া আছে নাম্বার, টিভিতে, ওই হেল্পলাইন নাম্বারে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, হাওড়াতে এসে একবার দেখান। অবশ্যই আমাদের ডাক্তারবাবুরা আপনাকে হেল্প করবেন, ওষুধ দিয়ে আপনাকে সুস্থ করে তুলবেন, ফেলে রাখবেন না। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, তাহলে ঘুষ বলছি। বলুন। বলুন। মাথা ব্যথা করে আমার, মাথা ব্যথা করে, মাথায় 2 পাশে ব্যথা করছে, ঘাড়ে ব্যথা করছে, মাঝে মাঝে কপালটার মধ্যে ব্যথা করছে, আবার মাঝে মাঝে তালুক দিকেও হয়। চোখের প্রবলেম হচ্ছে না, আমার প্রশ্ন আছে। তো মাঝে মাঝে আমার মাথাটা ভোলা, আর ভোলা বডিকে বলছি। আচ্ছা, আপনার প্রেশার কি নরমাল আছে? প্রেশার? না, প্রেশার কি আপনার নরমাল? হ্যালো, ও বাবা, না ডাক্তারবাবু, তাহলে এখানটা শুনে নেবো। আর এখানে কে আছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ বলুন। নমস্কার, কোথা থেকে? আমি ডায়মন্ড থেকে বলছি স্যার। ডায়মন্ড হারবার, আচ্ছা বলুন। আচ্ছা স্যার, আমার প্রবলেম একটাই যে বাসে, ট্রেনে, সামনে ভিতরে যেতে পারি না, কিন্তু ছাদের উপরে বসে গেলে যেতে পারি, বমি হয় আর কি। বাসে, ট্রেনে, সামনে যে কোনো যানবাহনের ভিতরে
মানে যেতে পারি না, কিন্তু ছাদের উপরে বসে গেলে আর বমিটা হয় না, শরীর অসুস্থ লাগে, প্রচুর আকারে বমি হয়। না, আপনি তো ট্রেনের ছাদে উঠলে তো একদম শেষ, বিপদ হয়ে যাবে। বাংলাদেশে দেখি সব ট্রেনের হ্যাঁ। ছাদে ওঠে, আচ্ছা, এখানে তো দ্বিতীয়ত হবে না। আপনাকে তো ট্যাক্সি গাড়ির ওইগুলোর তো আপনার ওপরে উঠতে দেবে না, কি problem, ঠিক আছে? হ্যাঁ? কারণ হচ্ছে না না, আপনি কিসের ওপরে করে জার্নি করেন এখন, যাতায়াত যে করেন বলছেন, সেটা কিসের ওপরে? আমি গেটের কাছে হ্যান্ডেল ধরে ধীরে ধীরে যাই, তাহলে আমার অসুবিধা হয় না। হুম, ঠিক ঠিক বুঝতে পেরেছি। দেখুন, এটাকে মোশন সিকনেস বলে, ঠিক আছে? এটা তেমন কোনো রোগ নয়, এটা মোশন সিকনেস। এইটা দুটো ব্যাপার হয়। একটা হচ্ছে ওই যে বসে থেকে যখন যাচ্ছেন, একটা হচ্ছে চারিদিকে লোকজন বেশি থাকলে অস্বস্তি হয়, অস্থির হয় ভাব, অনেকের হয় এটা, ঠিক আছে? আর তার সাথে সাথে অনেকের আবার কি হয়, গা গোলায়, বমি বমি পায়, মাথা ঘোরায়, এগুলো হয়। হয়তো আপনার একটাই করতে হবে, এবার যেহেতু আপনি সঙ্গে থাকুন সবাই। বাইরের দিকে যখন দাঁড়াচ্ছেন তখন আপনার লাগছে না, কারণ তখন আপনি হাওয়াটা পাচ্ছেন, এটাই হচ্ছে ব্যাপার। খোলা মেলায় আপনার কষ্ট হয় না। এটার জন্য আপনি একটা কাজ করবেন। প্রথম কথা, যখন যদি ভেতরে বসেন, হ্যাবিট করুন। আপনার ধরুন আজকে আপনি জার্নি করলেন, 5 মিনিট চলবেন, একটা দুটো মানে Station, স্টপেজ হ্যাঁ। বা স্টেশনে আপনি যাবেন, গিয়ে নেমে যাবেন। এরকম 4-5 দিন করুন, তারপরে আবার রেগুলার করতে হবে, কিন্তু তাহলেই বুঝতে পারবেন তফাৎ। আবার তারপরে আবার ধরুন আরো 2-4টে স্টেশন যাবেন, এই করে করে ডিস্টেন্সটা বাড়াতে থাকবেন, তাহলে আপনার হ্যাবিট হবে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়টা আরেকটা হচ্ছে, যখন যাবেন একদম খালি পেটে যাবেন না, আবার পুরো খেয়ে একদম গলা অবধি খেয়ে যাবেন না, হালকা খাবার খেয়ে যাবেন, ঠিক আছে? যেটা হজম হয় ভালো ওরকম খাবার খেয়ে যাবেন, যেটা গ্যাস হয়ে যায় ওরকম খাবার খেয়ে জার্নি করবেন না। তৃতীয়ত, যখন বাস দিয়ে যাবেন বা গাড়ি দিয়ে যাবেন, এই জানলার দিকে তাকিয়ে থাকবেন না সামনে, ওটাতেও মাথা ঘোরায় এবং বমি বমি পায়। আপনি নর্মাল চেষ্টা করবেন বসে থাকলে একটু চোখটা বন্ধ করে আরাম করার জন্য, অথবা সামনের দিকে একভাবে তাকিয়ে থাকবেন। ওই জানলা দিয়ে দেখছেন আপনার বাসটা চলে যাচ্ছে, সব জিনিস পাশ দিয়ে যাচ্ছে, এতেও কিন্তু অনেক সময় প্রবলেম হয়। আর এটা হচ্ছে মোশন সিকনেস বলে, ঠিক আছে? এটা এই বয়সে এসে আপনার রয়েছে, এটাই একটা প্রবলেম। কিন্তু আবার যেহেতু আপনার হয়তো হ্যাবিট কম গাড়ি চড়ার, যদি হ্যাবিট কম থাকে তাহলে এইভাবে করে হ্যাবিটগুলোকে বাড়াতে হবে। ঠিক শুনে নিয়েছেন, ডায়মন্ড হারবার থেকে যিনি ফোন করলেন। আরেকজন কেউ আছেন ফোনে, প্রচুর ফোন আসছে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনি পরেও যোগাযোগ করবেন হেল্পলাইন নাম্বারে, আমতলায় দেখাতে পারবেন। ডায়মন্ড হারবার থেকে যিনি বলেন, হ্যাঁ বলুন। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হাওড়া, ওয়েস্ট বেঙ্গল, হাওড়া বলছি। আচ্ছা বলুন। হ্যাঁ, বলছি মানে আমার জামাইবাবুর একটা টেস্ট করেছে, ওটা বলেছে যে ব্লাডে ইনফেকশন হয়েছে, ওটা মানে কি করলে ভালো হবে? কি ইনফেকশন? ব্লাডে কি ইনফেকশন? ব্লাডে ইনফেকশন বলছে, শুধু ব্লাড ইনফেকশন, এটা সুগার আছে। আচ্ছা সুগার, আচ্ছা, সুগার, কোলেস্ট্রল আছে, তাই তো? বয়স কত? বয়স কত? আচ্ছা, ঠিক আছে। আপনি শুনুন, প্রথম কথা হচ্ছে ইনফেকশন ওইভাবে কিছু বোঝা যায় না, রিপোর্ট রিপোর্টটা দেখতে দেখাতে হবে হবে, একদম। হ্যাঁ, হ্যাঁ। আপনার যে রিপোর্টগুলো আছে, হাওড়াতেই চেম্বার, কিন্তু আপনি হাওড়াতে, হাওড়া বেলুড়ে আসতে পারেন, হাওড়া দাসনগর অথবা হাওড়া শিবপুর। হ্যাঁ হ্যাঁ, যেটা সুবিধা হবে চলে আসুন রিপোর্ট গুলো নিয়ে, ডাক্তারবাবু সেটাই বলছেন। আর হেল্পলাইন নাম্বারটা টিভিতে দেখুন লেখা আছে, হেল্পলাইন নাম্বারটা লিখে নিন, ওখানে ফোন করে আসবেন। আর যেটা বলছি, রিপোর্ট গুলো নিয়ে আসবেন, রিপোর্টে বোঝা যাবে যে কিসের ইনফেকশন আছে, ঠিক আছে? ওইভাবে ইনফেকশন আছে বললে কিছু রিপোর্টটা বোঝা যায় দেখতে না। হবে, যে কেউ এলেই হবে একদম। রিপোর্টটা নিয়ে। আপনি জামাইবাবুকে নিয়ে এলে ভালো, হ্যাঁ। আর আপনিও আসতে পারেন রিপোর্ট নিয়ে, একবার হাওড়ায় আসুন। হেল্পলাইন নাম্বারটা লিখে নিন, হেল্পলাইন নাম্বারে ফোন করে নেবেন প্লিজ, 9830235527 অথবা 37। টিভির পর্দায় রেড বক্সে দেওয়া আছে নাম্বার, আপনি লিখে নিন ওটা, দেখান। ইনফেকশন ফেলে রাখবেন না, ব্লাডের ইনফেকশন বললেন। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন এবার? হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছি। বলুন, কি প্রবলেম বলুন।
এগুলো বলতে আমার রাত্রিবেলা একদম ঘুম হচ্ছে না একদম। আচ্ছা, কতদিন ধরে হয়েছে এটা? স্যার এটা হচ্ছে প্রায় মাস 3 থেকে দুটো। বয়স কত? বয়স 35। 35। আপনার কি ইদানিং 2-3 মাস যাবত কি কোন মেন্টাল স্ট্রেস বাড়ছে? না স্যার সেটা কিছু না হয়নি স্যার। মানসিক চাপ কিছু আছে কি, সেটাই বলছি। মানসিক চাপ কিছু নেই স্যার, এবং ঘুম হচ্ছে না আমার। না না, সেটা বুঝেছি আমি। মানে ঘুম হচ্ছে না। দুশ্চিন্তা হ্যাঁ, নেই তো? কিছু নিয়ে কি খুব চিন্তা করেন, এটাই জিজ্ঞাসা করছি। চিন্তা তো একটু আছে, চিন্তা তো আছে একদম। আচ্ছা, আর রাতের দিকে খাদ্য খাবার কি খান? রাত্রিবেলা কোনো সময় ভাত খাই, কোনো সময় রুটি খাই। হ্যাঁ, এবং এবং মানে তার পরিমাণটা কি মোটামুটি বেশি নাকি একদমই কম? মানে সাফিসিয়েন্ট মাত্রায় খান না কম খান? না যেটুকুনি খাওয়া ওইটুকুনি খাই। হ্যাঁ, রিচ খাবার খাওয়া হয় রাতে? খুব কম হয়, খুব কম। আচ্ছা, ঠিক আছে, আমি কয়েকটা আপনাকে বলছি জিনিস, সেটা করুন। করেও যদি দেখছেন কমছে না, তাহলে ওষুধ খেতে হবে। আয়ুর্বেদিতেও এর চিকিৎসা রয়েছে, আপনি শুনতে থাকুন। প্রথম কথা হচ্ছে টিভিতে শুনুন এবার। রেগুলার একটু প্রাণায়াম করা শুরু করুন, ঠিক আছে? রেগুলার একটু প্রাণায়াম করা শুরু করুন, রেগুলার, ঠিক আছে? যে প্রাণায়ামগুলো সাধারণভাবে আমরা দেখতে পাই, অনুলোম বিলোম প্রাণায়াম একটা, ও সেটা করুন, ঠিক আছে? ভ্রামরী প্রাণায়ামটা করুন। এই দুটো কিন্তু খুব ভালো কাজ করে, শরীরে অক্সিজেন সাপ্লাই হয় এবং ব্রেনকে স্টিমুলেট করে। এটা গেল। দ্বিতীয় কথা, যখন রাত্রে খাওয়া দাওয়া করবেন, খুব রিচ খাবার খাবেন না, আর খাওয়ার মোটামুটি 1.5-2 ঘন্টা পরে ঘুমিয়ে পড়বেন, ঠিক আছে? যদি দেখছেন যে দুধটা হজম হয় এবং অন্য কোনো সমস্যা নেই দুধ খাওয়ার, তাহলে রাতে একটু করে ঘুমোতে যাওয়ার আগে অল্প পরিমাণে, গরম দুধ নয়, হালকা হালকা গরম, মানে ঠান্ডার দিকে যেরকম টেম্পারেচার সেরকম দুধটা খেতে পারেন, সেটা কিন্তু ঘুম আসতে সাহায্য করে। চতুর্থ হচ্ছে যে যখন ঘুমোতে যাবেন তার আগে পাটা হালকা গরম জলের মধ্যে চুবিয়ে 10 মিনিট মতো রাখবেন, রেখে তুলে তারপরে মুছে ভালো করে তারপরে ঘুমোতে যাবেন। ঘরের টেম্পারেচারটা যাতে এমন হয় যেটা আপনার আরাম লাগছে, বেশি জোরে ফ্যান বা এসি চালিয়ে দিলেন শীত করছে ওটাও না হয়, বা সব কিছু বন্ধ ঘেমে যাচ্ছেন সেরকমও না হয়, ঠিক আছে? আর যেটা করতে হবে এই সবগুলোর সাথে সাথে, রাত্রে যখন শোবেন নাইট ল্যাম্পটা যাতে কোনো রকমই ব্লু লাইট না হয়, নীল রঙের আলো জ্বেলে ঘুমোবেন না, আর মোবাইল সাথে নিয়ে ঘুমোবেন না। বিছানায় যখন উঠবেন মোবাইলটা সরিয়ে রেখে দেবেন বাইরে। বিছানায় মোবাইল দেখতে দেখতে ঘুম, এটা খুব বাজে, কারণ ওখানে ব্লু লাইট রেডিয়েশন আছে, সেখান থেকে ঘুম আরো মানে মানে হবে না, ঘুমটাকে নষ্ট করে দেবে, ঠিক আছে? রাত্রেবেলা এমনিতে যে নাইট ল্যাম্প সেটাও যাতে নীল রঙের না হয়, হয় লাল হতে পারে, ইয়েলো হতে পারে, বা একদম অন্ধকার করে শোবেন, কিন্তু নীল ব্লু লাইট যাতে কোনো মতেই না হয়, এটা মাথায় রাখবেন। এভাবে চেষ্টা করুন 10-15 দিন, তার মধ্যেও যদি না কমে তাহলে আরেকবার এসে আমাদেরকে দেখিয়ে নিন। আচ্ছা, আমি এবার বলে দিই, আমাদের মধ্যমগ্রামে তো হেড অফিস রয়েছেই, এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ডক্টর বিনোদ শর্মা, সিএমডি চিফ মেডিকেল ডিরেক্টর, তার আন্ডারে আমাদের সব ডাক্তারবাবুরা আছেন। ডক্টর এস ভাদুরী আজকে আছেন মেডিকেল কনসালটেন্ট, এছাড়া অবশ্যই কিন্তু ডক্টর এস ঘোষাল থাকেন, তিনি চিফ মেডিকেল অ্যাডমিনিস্ট্রেটর, ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য, তিনি সিএমও চিফ মেডিকেল অফিসার, এবং ডক্টর অয়ন হালদার, সবাইকে আপনারা টিভিতে দেখছেন ঘুরিয়ে ফিরিয়ে, চিফ এক্সিকিউটিভ মেডিকেল অফিসার সিএমই। আমাদের চেম্বারগুলো আপনাদের একটু আমি বলে দিই, হেল্পলাইন নাম্বারটা লিখে নিন, অনেক ফোন আসছে, আমরা ফোনও নিচ্ছি, আপনাদের কথাও শুনছি, আলোচনাও হচ্ছে। আর হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবেন যারা 9830235527 অথবা 9830235537, এই দুটো নাম্বার আপনাদের জন্য খোলা। চেম্বার রয়েছে কলকাতায় ল্যান্সডাউন দক্ষিণ কলকাতা, ল্যান্সডাউন শিশু মঙ্গল হসপিটালের অপোজিটে আমাদের ক্লিনিক বা চেম্বার আছে, ল্যান্সডাউনে সাউথ কলকাতায়, যেটি হাজরা থেকেও কাছে, আবার দেশপ্রিয় পার্ক থেকেও কাছে হয়, খুব সুবিধা আপনাদের আসতে এটি। আচ্ছা, খিদিরপুরে চেম্বার আছে, শোভাবাজারে চেম্বার আছে, আমতলা সাউথ 24 পরগনা, যেটি বেহালা, ঠাকুরপুকুর, জোকা, তারপরেই আমতলাতে চলে আসতে পারেন। আর পাবেন আপনারা মধ্যমগ্রামে চেম্বার। আচ্ছা, বনগাঁতে আমাদের নিয়মিত চেম্বার আছে, হাওড়াতে শিবপুর, হাওড়া বেলুর, হাওড়া শিবপুর, অথবা হাওড়া বাল্টিকুড়ি বাজার, দাসনগরে চেম্বার আছে। আচ্ছা, এরপরে আমি বলে দিই আমাদের জেলাগুলো কোথায় কোথায়, তারপরে একটু ইন্টারভিউ পার্টে চলে যাব, ইন্টারভিউগুলো দেখাবো দর্শকদের, পেশেন্টরা কি বলছেন না বলছেন সব শুনুন আপনারা, তারপর আবার আমরা ব্যাক টু স্টুডিও আসবো। আরামবাগে চেম্বার, হলদিয়া
হলদিয়া, বর্ধমান, বোলপুর, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, কৃষ্ণনগর, মেচেদা, পূর্ব মেদিনীপুর, হেরিয়া, খড়গপুর, বহরমপুর, রায়গঞ্জ, মালদা, শিলিগুড়ি, কুচবিহার। আমাদের রাজ্যের বাইরে আপনারা পাবেন ডিব্রুগড়, গঙ্গারামপুর, আগরতলা, শিলচর, গুয়াহাটি, টাটা জামশেদপুর, দিল্লি। আর ব্যাঙ্গালোর, মুম্বাইতে খুব শিগগিরই আমাদের ওপেনিং হচ্ছে চেম্বার, এবং বাংলাদেশে, আমাদের দেশের বাইরে বাংলাদেশেও চেম্বার। হেল্পলাইন নাম্বার সবাই লিখে নিন, হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবেন, সবাই ফোন করবেন। রেগুলার প্রোগ্রাম দেখছেন, হেল্পলাইন নাম্বার খোলা। এবার আমরা একটু চলে যাব আমাদের পেশেন্টদের বক্তব্যে। পেশেন্টরা কতটা উপকৃত, কিভাবে ইমপ্রুভ করছেন, সবটাই দেখাবো, শোনাবো। আবার আমরা তারপর স্টুডিওতে ব্যাক করছি, তখন আবার ফোন নেব। সঙ্গে থাকুন। আপনার নাম? আমার নাম সুকান্ত চট্টোপাধ্যায়। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে পাঁচলা থানার বেলডুবি, গ্রাম পোস্ট বেলডুবি। কি সমস্যা? সমস্যা ছিল আমার কিডনির ক্রিয়েটিন বেশি হয়েছিল এবং প্রচণ্ডভাবে লিভার ট্রাবল হচ্ছিল, যার জন্য আমি শয্যাশায়ী হয়ে পড়েছিলাম। তারপরে আমাকে কলকাতার বিশেষ বড় জায়গায় আমি দেখিয়েছিলাম, সেখানে আমাকে বললো যে ডায়ালিসিস করাতে হবে। আমার প্রায় 4 পয়েন্টের ওপরে উঠে গেছিল। তারপরে ওখান থেকে আমাকে যিনি গাড়ি করে নিয়ে গেলেন, ও বললো কাকা তুমি ব্যাঙ্গালোরে আবার চলে যাও, ব্যাঙ্গালোর যদি বলে ডায়ালিসিস করতে হবে তাহলে ডায়ালিসিস করবে। আমি ব্যাঙ্গালোরে গেলাম, ব্যাঙ্গালোরে ওখানে ডায়ালিসিস কথা বলেনি, ওখানে ওষুধ দিয়েছিল, ওষুধ এসে খাচ্ছিলাম। তারপরে ভাবছি যে আবার 3 মাস পরে ওখানে রিপোর্টটা দিয়ে যাবো, কিন্তু আমি গরিব লোক, আমি যেতে পারি না, আমার পুজোর আগে ঠিক এও পাইনি, মানে রিজার্ভেশনও পাইনি। যার জন্য টিভিতে দেখলাম হঠাৎ এই ডাক্তারবাবু, ডাক্তার বি শর্মা, এখানে আয়ুর্বেদিক ডাক্তারবাবু, ওনার সঙ্গে টিভিতে দেখে ওনার ফোন নাম্বার টিভি থেকে নিয়ে কন্ট্যাক্ট করে তারপরে আমি এই ইউনানিতে আসি, এমবিপি ইউনানি, এখানে আসি। এখানে এসে ডাক্তারবাবুর কাছে আমি দেখাচ্ছি। এইটা নিয়ে আমি 3য় বার এসেছি। ডাক্তারবাবুর 2বারের ওষুধ খেয়ে আমার ক্রিয়েটিন যেখানে 4-এর ওপর ছিল, এখন 3.1-এ এসেছে। আমি ক্রমশ শারীরিকে আমার লিভারের ট্রাবল অনেকটা দূর হয়েছে। আমি শারীরিক দিক থেকে আগের চেয়ে অনেকটা সক্ষম হয়েছি। আগে গাড়ি ছাড়া আসতে পারতাম না, এখন আমি ট্রেনে বাসে দিয়ে চলে আসি। নমস্কার স্যার, আপনার নাম কি? নমস্কার, আমার নাম বিনোদ পাত্র। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি দাসপুর ব্লকেরই রাজনগর গ্রামে থাকি। আপনি আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার কোন সেন্টারে চিকিৎসা করিয়েছেন? আমি মেচেদা সেন্টারে চিকিৎসা করিয়েছি। আপনার রোগ কি ছিল স্যার? আমার ওই হাড়ের রোগ ছিল, অর্থাৎ আমার হাড়টা ভেঙে গিয়েছিল। আমি হোমিওপ্যাথিতে 2বার ওটি করেছিলাম, করার পর আমি ঠিকমতো সুস্থ হতে না পেরে আমি আয়ুর্বেদিক চিকিৎসায় এসেছিলাম। আচ্ছা, আপনি কতদিন হয়েছে আমাদের সেন্টারে এসে দেখাবো? আমি 15 দিন চিকিৎসা ছিলাম আমি। আচ্ছা, আমাদের ওষুধ খাওয়ার পর, চিকিৎসার পর আপনি এখন কেমন আছেন? আমি এখনকার বলতে আমার একবার আমি মনে হচ্ছে যে আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছি। আমার কোনো সমস্যাই নেই বা কোনো অসুবিধাই মনে হচ্ছে না। আমি 2য়বার চেক আপে এসে আমি ডাক্তারবাবুকে বললাম যে আমার কোনো সুস্থ হয়ে গেছি, কী করে হলো। আমি এইভাবে তাড়াতাড়ি করে যে সুস্থ হয়ে গেলাম, বা আমাকে ডাক্তার বললেন যে ঠিকই আছে, এখনও আপনাকে চিকিৎসা করতে। আমি তো ভাবতেই পারছি না যে এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে আমি এই চিকিৎসার সুস্থতা পাবো। এটা আমি খুব গর্বের বিষয় আমার। তাহলে আপনি খুশি আছেন এখানে আমি দেখাবো? খুব খুশি, এই ধরনের চিকিৎসায় আমি খুব খুশি। ঠিক। আপনার নাম? আমার নাম সুনীল কর্মকার। আপনি কোথায় বাড়ি আপনার? বিয়ালা শস্যনা, কলকাতা 61। আচ্ছা, আপনি কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি ল্যাস ডাউন। আচ্ছা, আপনি কোন সমস্যা নিয়ে এখানে এসেছিলেন? আমার হাই সুগার, হাই প্রেশার, স্পন্ডালাইটিস ছিল, পেসমেকার আছে, এবং আমি কিডনির জন্য ফুলে গেছিলাম। আচ্ছা, আপনি যখন এসেছিলেন আপনার ক্রিয়েটিন লেভেল কত ছিল? ওটা ছিল 9 কত ছিল, ওটা 10-এর একদম কাছাকাছি ছিল। আচ্ছা, এখন কত আছে? এখন 5.2 মনে হচ্ছে যত সম্ভব। কতদিন মেডিসিন? এটা 15 দিন মেডিসিন খেয়ে আমি এতটাই ভালো আছি, মানে আমি যে জায়গাটায় একদম শ্বাস নিতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল শরীরে। আমি ম্যাডামের সাহায্যে, ম্যাডামের হেল্পে আমি প্রচন্ড ভাবে ভালো আছি। ঠিক আছে, থ্যাংক ইউ। যেটা আমার সত্যি কথা বলতে, যে আমি এত তাড়াতাড়ি এতটা ইমপ্রুভ হবো, আমাকে ডায়ালিসিসের অর্ডার দিয়ে দিয়েছিল। ওখানে তো আমার পয়সা লাগতো না ডায়ালিসিসে, কারণ আমার ওটা আছে। তো আমি সেই ডায়ালিসিস করবো না ভয়ে, আমার পেসমেকার আছে, যার ফলে আমি
টিভির মাধ্যমে প্রোগ্রামটা দেখে আমি এখানে আসতে বাধ্য হয়েছি। এখানে এসে আমি প্রচন্ড ফল পেয়েছি। নাম কি বলুন? আমার নাম ভারতী রাউত, আচ্ছা, আপনার বয়স? বয়স ৭৫। কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি কাঁচরা বাজার থেকে। আচ্ছা, এখানে কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার আমার সিরিয়াসের থেকে ক্রিটিক্যাল। এখন সমস্ত কিছু যদি বলতে যাই অন্তত ৩-৪ ঘন্টা লাগবে। আচ্ছা, এখন- কেন, কি কারণ? আমি এখন অনেক ভালো, ১৬ আনার ১ আনি কষ্ট আমার আছে। আচ্ছা, যারা অসুস্থ তাদের জন্য কিছু বলবেন? হ্যাঁ, আমার পুরো ফ্যামিলি অসুস্থ। আচ্ছা, আপনি অন্য পেশেন্টদেরকে এখানে কি আসতে বলবেন? হ্যাঁ, আমার ফ্যামিলি নিয়ে আসবো। আমি যখন এক পাগল ভালো হয়েছি, আর আমি সিরিয়াস কি, সিরিয়াসের থেকে ক্রিটিক্যাল রোগী আমি অনেক ভালো, আকাশ পাতাল। আচ্ছা, আপনি অন্য পেশেন্টদেরকে এনবিপিতে আসার জন্য পরামর্শ দেবেন? হ্যাঁ, কি বলবেন? অবশ্যই বলবো আমি ভালো হয়েছি। আমায় এলোপ্যাথিক ডাক্তার, হেলথ, মেডিকেল, কৃষ্ণনগর চেম্বার, কলকাতা দিয়ে সমস্ত জায়গায় এলোপ্যাথিক হেলথ, তাদের ব্রেনে যতটুকু ট্রিটমেন্ট করার প্রয়োজন তারা ব্রেন থেকে সাফ করেছে। আমার গলার নালি শুকিয়ে এসেছিল, আমার শ্বাসকষ্ট ১ নম্বর, আমি হাতের রোগী ৪-৪০ বছরের উপরে শ্বাসকষ্ট। আমি করোনাকে জয় করেছি, হ্যাঁ, আবার ডেঙ্গুকে জয় করেছি। আর এই ডাক্তার শর্মা ম্যাডামের নাম কি? ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য। ভট্টাচার্য ম্যাডাম, নামটা আমার মুখে আসছে না, মুখস্থ করতে হবে। আমি এই ম্যাডাম আমাকে মাথা এবং দেহ আমাকে 100% 90% ভালো করে দিয়েছে। এখন আমি একটু বাকি আছি, খুব দুর্বল। আর 4 ঠিক আছে। মাস আমার রক্ত শূন্য ছিল। ঠিক আছে, তার কারণ আমার ওই সেই হার্ট ব্লক ছিল। আর এখানে আমার এখন কোনো শ্বাসকষ্ট নেই, কিছু নেই। ঠিক আছে। মানসিক একটা আঘাতে আমাকে এত দুর্বল করে দিয়েছে, আমি খুব অসহায়। আমি কেন, জগৎ ভরেই। আপনার নাম? বিনয় কৃষ্ণ গড়াই, বয়স? বয়স 63, আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? নারিকুল থেকে। আচ্ছা, কি সমস্যা ছিল আপনার? আমার ব্রেন স্ট্রোক হয়েছিল। আচ্ছা, কত বছর ধরে এটা প্রবলেম? হয়তো বছর 3-এর প্রবলেম। আচ্ছা, এখন ট্রিটমেন্ট করিয়ে কেমন আছে? এখন ট্রিটমেন্ট আমি 15 দিনের ট্রিটমেন্ট করে মোটামুটি একটু ভালো আছি। আর হাত ফাত যে উপর দিকে উঠে গেল সেখানে একটু নেমেছে হাত ফাতগুলো। আচ্ছা, আপনি টিভি প্রোগ্রাম দেখে এসেছিলেন তো? আমি টিভি প্রোগ্রাম দেখে এসেছিলাম। আচ্ছা, অন্য পেশেন্টদের জন্য আপনি কিছু বলবেন? অন্য পেশেন্টদের জন্য বলবো যে আপনি বিশ্বনাথে আসুন, আপনার যত বড়ই অসুখ হোক না কেন আপনি সারবেন, অতি অবশ্যই না, একবার চিন্তা ভাবনা করবেন না, সারবেন, অতি অবশ্যই সারবেন। থ্যাংক ইউ। নাম? রিতা দাস, বয়স? 50। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? আমি এখানেই থাকি বাড়ি। আচ্ছা, আর কি সমস্যা ছিল আপনার? আমার ওয়েট লসটা হয়ে যাচ্ছে, কিন্তু কেন হচ্ছে না আমি বুঝতে পারছিলাম না। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কেউ কিছু বলবে বেশি করে খাও, বেশি করে খাও, কিন্তু আমি খাবোটা কি করে, আমি তো খেতেই পারছিলাম না। কিন্তু যেদিন থেকে আমি ডাক্তারবাবুকে দেখেছি, ডাক্তারবাবু আমার কিছু পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু পরীক্ষাগুলো করার আগে থেকে ডাক্তারবাবু ওষুধ খেয়ে আমার অসম্ভব খিদে টিদে সব রকম বেড়েছে। আমি বাইরের খাবার কিছু খাই না, কিন্তু আমি ঘরের খাবারটাই আগে আমার সেটাও ভালো লাগতো না, কিন্তু এখন আমি সবটাই খেতে পারি। আচ্ছা, আপনার ওয়েটটা কি বেড়েছে এখন? অনেকটা বেড়েছে, মানে 4 না 5 মাসে আমি 8 কেজি 9 কেজি ওয়েট বাড়িয়েছি। আচ্ছা, আপনি বাড়িয়েছি বলতে কি, অনেক ডাক্তারবাবুর জন্য। আচ্ছা, আপনি অন্য পেশেন্টদের জন্য কোনো মেসেজ দেবেন? মেসেজ আমি সবসময় দিচ্ছি যে এনবিপির হাত ধরে আমি ভীষণ উপকার পেয়েছি, ভীষণ, মানে আমি মিরাক্কেল, আমি ভাবতে পারিনি। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, কিছু বাকি নেই। ঠিক তো আছে, কেউ কিন্তু আমার এই কাজটা করে দিতে পারেননি, উনি যেটা পেরেছেন। উনি আমাকে যখন ওষুধটা দেন না,
প্রথম আমি যেদিন আসি উনি কিন্তু আমাকে বলেছিলেন আপনার প্রচন্ড খিদে হবে, একদম সত্যি কথা। চলে এলাম আবার ব্যাক টু স্টুডিও। আমরা লাইভে আছি, আপনারা দেখছেন এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রোগ্রাম। হেল্পলাইন নাম্বারটা লিখুন। আর 8 মিনিট 9 মিনিট মনে আমাদের হাতে আছে, দু একটা ফোন নিতে পারি, আপনারা ফোন করতে চাইলে করতেই পারেন, লাইভ প্রোগ্রাম যেহেতু। আর হেল্পলাইন নাম্বারটা লিখে নিন, সকাল 10টা থেকে রাত 10টা হেল্পলাইনে আপনারা সবাই কথা বলে নেবেন। 9830235527 অথবা 37। ব্যাঙ্গালোর মুম্বাইতে কিন্তু খুব শিগগিরই ওপেনিং হচ্ছে চেম্বার, আমি বলে দিলাম। আর সর্বত্র চেম্বার অ্যাভেলেবেল, যার যেটা সুবিধা, যার যেটা কাছে হবে অবশ্যই আসবেন। পঞ্চকর্মার ট্রিটমেন্ট হয়, পঞ্চকর্মা সব জায়গায় হয় না আয়ুর্বেদের ট্রিটমেন্ট, একমাত্র কিন্তু এনবিপিতে এখন হচ্ছে। আপনারা কলকাতায় এবং মধ্যমগ্রামে, ল্যান্সডাউন মধ্যমগ্রামে পঞ্চকর্মা ট্রিটমেন্ট নিতে পারবেন। আসি ডক্টর ভাদুরীর কাছে, এবার স্কিন ডিজিজ নিয়ে একটু আলোচনা করি। এত স্কিনের প্রবলেম হয় দেখা যায়, তো স্কিন ডিজিজের ক্ষেত্রে নিশ্চয়ই আয়ুর্বেদের ট্রিটমেন্ট আছে। হ্যাঁ, একদম। স্কিন ডিজিজের খুব ভালো ট্রিটমেন্ট হয় আয়ুর্বেদে, এবং তার কোনো সাইড এফেক্ট নেই। সাধারণত দেখবেন মডার্ন মেডিসিনে আমরা দেখেছি যারা ট্রিটমেন্ট করছে সিমটমটা চলে যায়, ঠিক আছে। ধরুন একটা ফাঙ্গাল ইনফেকশন, ঠিক আছে, সেখানে দেখা যাচ্ছে মেডিসিন অ্যাপ্লাই করছে ট্রপিক্যালি ওপরে, যেটা মানে স্কিনের উপরে হয়তো লোশন লাগানো হলো, ক্রিম লাগানো হলো, মেডিসিন বলা হয়, হ্যাঁ, তো ওটা অ্যাপ্লাই হলো, এবার কিছুদিন পর আস্তে আস্তে ওটা সেরে গেল। হ্যাঁ, এইবার তারপরে আবার দেখুন 2 মাস পরে 1 মাস পরে আবার হয়ে যাচ্ছে। এইটা দুটো ব্যাপার থাকে, একটা হচ্ছে যে সেই মেডিসিনটা কাজ মানে এফিকেসিটা শেষ হয়ে যায়, আরেকটা হচ্ছে আপনি যদি মেনটেন না করেন এই ফাঙ্গাল ইনফেকশনগুলো যেখানে হয় সেই জায়গাগুলো যেখানে জয়েন্ট থাকে, মানে দেখবেন দুটো হাড়ের যে জায়গায় জয়েন্ট, সেটা এই যে হাতের এখানে হতে পারে, বগলে আর্মপিটে হতে পারে, বা আমাদের যে ইনার পরি, শর্টস পরি, সেইখানে ইয়েতে হতে পারে, জয়েন্টে হতে পারে। এই জয়েন্টগুলোতেই কিন্তু এগুলো হয়, কারণ ওখানে ঘাম হয়, ওখানে ঘামটা রয়ে যায়। অনেক সময় দেখা যাচ্ছে অনেকে আন্ডারগার্মেন্টস গুলো রেগুলার ক্লিন করছে না, পরিষ্কার করছে না, সেখান থেকে হতে পারে, ঠিক আছে। এইগুলো কিন্তু জয়েন্ট যেখানে আছে সেখানেই হবে, এবং দেখা যায় সেখান থেকে আবার বিভিন্ন জায়গায় কিন্তু স্প্রেড করে, আমরা এগুলো দেখতে পাই, ঠিক আছে। তো এগুলোকে কিন্তু পার্মানেন্টলি ঠিক করতে হয়। এরকম ইনফেকশন যদি থাকে, ফাঙ্গাল ইনফেকশন যেটা বলছে, সেরকম অনেক রকম ইনফেকশন হতে পারে শরীরের মধ্যে, তো ইনফেকশনগুলোকে কিন্তু ঠিক করতে হবে পার্মানেন্টলি, না হলে কিন্তু ওগুলো বারে বারে ঘুরে ঘুরে আসবে। আবার এই যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো হয়, মানে স্কিন ডিজিজ হয়, তার মধ্যে আরও কিছু স্কিন ডিজিজ আছে যেগুলো আমরা দেখতে পাই খুব কমন। সেটা হচ্ছে কি, যে কালো দাগ, এই যে মেচে দাগ, এই কালো দাগের সমস্যাটা কিন্তু হয়তো এটা মানুষের মানে শারীরিক কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু এটা দেখতে খুবই কিন্তু অড লাগে, দৃষ্টিকটু লাগে মানুষের। যার হয় সে খুব ডিপ্রেশনে থাকে, তার খুব মন খারাপ থাকে সব সময়, সে সবার সাথে মিশতে চায় না, এবং এর কিন্তু একটা ট্রিটমেন্ট আছে, এটার আয়ুর্বেদিকের ট্রিটমেন্ট আছে, এবং ট্রিটমেন্ট করলে আস্তে আস্তে কিন্তু এগুলো কমতে থাকে। এই ট্রিটমেন্টের মধ্যে কিন্তু স্কিনের উপরে কিছু লাগিয়ে দেওয়াটা শুধু ট্রিটমেন্ট না, এখানে কিন্তু লিভারটাকে ঠিক করতে হবে। দেখবেন যাদের এই মেচেদার সমস্যা আছে না, তাদের মধ্যে রাগটা একটু বেশি থাকবে, ঠিক আছে। রাগের একটা এফেক্ট থাকে, কারণ লিভার যখন গরম হয়, কারো লিভার গরম হলে শরীরের মধ্যে রাগ তৈরি হয়, এটা একটা কিন্তু সাইন অ্যান্ড সিমটম যে তার রাগ বেশি, তার মানে তার কিন্তু লিভারটা গরম আছে। সেখানে লিভারটাকে ঠান্ডা করার জন্য যেসব খাদ্য খাবার খাওয়া উচিত সেগুলোই খেতে হবে। এইটা গেল। আচ্ছা, সেই পরিবেশটা যদি আমি আমার শরীরকে করে দিতে পারি, তাহলে দেখা যাবে ওই প্রবলেমটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আবার অনেক সময় দেখা যায় যে সোরাইসিসের প্রবলেম। সোরাইসিসটা কি? সোরাইসিস একটা স্কিন ডিজিজ, এটা কে বলে যে অটো ইমিউন ডিজিজ। মডার্ন মেডিসিনে অটো ইমিউন ডিজিজের কোনো সেরে যায় না বলা হয়, ঠিক আছে, কিন্তু আয়ুর্বেদাতে এর কিন্তু চিকিৎসা রয়েছে, যেটা করলে এটা পার্মানেন্টলি আস্তে আস্তে ঠিক হবে। এই সোরাইসিসটা কি হয়, কোথায় হয়? সাধারণত দেখবেন মাথার তালুর মধ্যে হচ্ছে, দেখতে অনেকটা খুশকির মতো লাগে, কিন্তু ওটা খুশকি নয়, মনে হয় যেন একটা কেমন ঘা হয়ে গেছে, একটা
মানে কিছু একটা আটকে রয়েছে, খুশকির মতো দেখতে, চ্যাপটা মতো আটকে রয়েছে মাথায়, ওগুলো হয়। বেশি খোটাখুটি করলে তার থেকে ব্লাডও বেরিয়ে যাবে, ঠিক আছে? এগুলো মাথায় রাখবেন। তো ওই মাথায় হতে পারে, তারপরে আমাদের এলবো এই জায়গাগুলোতে হতে পারে, এই যে কুনুইয়ের এই জায়গাগুলো হতে পারে, হাঁটুর মধ্যে হতে পারে, এই জায়গাগুলোই কিন্তু প্রমিনেন্টলি দেখা যায় যে সোরাইসিস হয়। এবং এটা কিন্তু খুব কষ্টদায়ক ব্যাপার, মানুষকে খুব ব্যথা ফিল করতে হয়, কষ্ট হয়, রস বেরায়, চুলকোয়, এই প্রবলেমগুলো হয়। এগুলোকেও কিন্তু ঠিক করা যায় আমাদের আয়ুর্বেদে। তারপরে ধরুন এর পাশাপাশি আমাদের রয়েছে যে ড্যান্ড্রাফের সমস্যা, মাথায় খুশকির সমস্যা, এটাও কিন্তু একটা স্কিনেরই প্রবলেম, চুলের স্কিনে হয় এটা। এই ড্যান্ড্রাফের সমস্যাটা যদি আপনি যত্ন না নেন তাহলে দেখা যাবে আস্তে আস্তে কিন্তু চুল পড়া বাড়বে। এবং নর্মাল যে চুল পড়ে আবার চুল উঠছে, দেখা যাবে ড্যান্ড্রাফ থাকার ফলে নতুন কোনো চুল উঠতে পারছে না। এরকম আরো অনেক কিন্তু আছে সমস্যা, যেগুলো থেকে দেখা যাচ্ছে কিন্তু স্কিনে বিভিন্ন প্রবলেম হয়। আচ্ছা, একজন কেউ ফোনে আছেন, একটু দেখে নি চট করে। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি দমদম থেকে বলছি। দমদম থেকে বলুন। হ্যাঁ বলছিলাম, অমিত দাস বলছেন। বলুন, কি প্রবলেম বলুন। আর ঘাড়ে ব্যথা, স্পন্ডাইলাইটিস একটা নাকি, বুঝতে পারছি না। আচ্ছা, ঘাড়ে ব্যথা। আচ্ছা, কতদিন ধরে হয়েছে? এটা অনেকদিন ধরেই। আপনার কি ঘাড়ে কোনো ব্যথা আছে? হ্যাঁ, ঘাড়ে ব্যথা, মাথা ঘোরায়। আচ্ছা, দেখুন আপনার যে সিমটমটা, এটা একটা স্পন্ডাইলাইটিসের সিমটম, ঠিক আছে? যেখানে ঘাড়ে পেইন হবে, মাথা ঘোরাবে, অনেক সময় বমি বমিও পেতে পারে। যত অ্যাডভান্স হবে সমস্যাটা, যত বাড়বে তত কিন্তু এইগুলো আসতে পারে। আপনি ফেলে রাখবেন না, কারণ এতে আপনার দেখবেন একটা টাইমে এমন মাথা ঘুরোতে পারে যে আপনাকে বিছানায় ফেলে দেবে, ঠিক আছে? উঠে দাঁড়াতে পারবেন না, বসতে পারবেন না, টলবে, কাজকর্ম করতে পারবেন না। আর দিন দিন, হ্যাঁ, আর এটাকে ফেলে রাখলে কিন্তু দিন দিন আপনার ঘাড়ের যে ক্ষয়ক্ষতিটা হয়েছে সেটা আরো বাড়বে। আর ক্ষয়ক্ষতিটা বাড়লে কিন্তু আলটিমেটলি আপনার প্রকোপটা বাড়বে এবং সমস্যা বেশি দেখা দেবে। আমাদের এটা ট্রিটমেন্ট আছে, পঞ্চকর্মা একটা খুব ভালো ট্রিটমেন্ট। এই আপনার যে স্পন্ডেলোসিস হয়েছে বা স্পন্ডেলাইটিস হয়েছে তার জন্য খুব ভালো ট্রিটমেন্ট, ঠিক আছে? আপনার যদি এক্সরে করানো আছে কি? এক্সরে যদি করা না থাকে একবার চলে আসুন, না এক্সরে করে এলেও হবে, ঠিক আছে? ঘাড়ের একটা এক্সরে নিয়েও আসতে পারেন, করিয়ে এক্সরে সেন্টারে গিয়ে বলবেন আমার ঘাড়ের একটা এক্সরে করে দিন, ওরা করে দেবে। দুটো ছবি নেবে, ঠিক আছে? একটা সাইড থেকে ল্যাটারাল আর একটা এপি, ঠিক আছে, সামনে পিছনে, এরকম এইভাবে করে নেবার পর ওই রিপোর্টটা নিয়ে চলে আসুন। ওতে বোঝা যাবে যে আপনার কি সমস্যা হয়েছে, কতটা হয়েছে। এবং ট্রিটমেন্ট চলার পর যখন ডাক্তারবাবুরা বলবে যে হ্যাঁ এখন আপনার প্রবলেম অনেক কমে গেছে, আপনি নিজেই বলবেন যে আমার প্রবলেম অনেক কমে গেছে, তখন কিন্তু এক্সরে করে দেখিয়ে দেবে আবার যে আগে কি ছিল আর এখন কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে। এটাই হচ্ছে এনবিপির একটা বিশেষত্ব, যে আপনাকে রিপোর্ট দেখিয়ে দেবে। রিপোর্ট বেসড ট্রিটমেন্ট মানে আপনার রিপোর্টে কি এসেছিল প্রথমে, মাঝখানে কি এলো, এবং শেষে যখন আপনার ট্রিটমেন্ট শেষ হয়ে যাবে, যেটা দেখে রিপোর্ট দেখে ডাক্তারবাবুরা বলবে আর ট্রিটমেন্ট করতে হবে না, সেই মানে রিপোর্টগুলো করাবে এবং দেখবেন সবগুলোর মধ্যেই কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। ঠিক আছে, ধন্যবাদ। ইমিডিয়েট যোগাযোগ করুন রেড বক্সের নাম্বার 9830235527 অথবা 37, 9830235527 অথবা 37, এই নাম্বারে যোগাযোগ করুন। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, সকাল 10টা থেকে রাত 10টা, ফোন লাইন খোলা। আপনার বাড়ির কাছে কোথায় চেম্বার বা ক্লিনিক জেনে আপনি চলে আসুন। ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটাল আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের আছে। কিন্তু আপনারা হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন সবাই। আর অবশ্যই অনেক চেম্বার, যার যেখানে সুবিধা হবে আপনারা কিন্তু চলে আসতে পারবেন। আজ এখানেই থামবো, সময় একদম শেষ। আবার দেখা হচ্ছে প্রতিদিন অনুষ্ঠান আমাদের চ্যানেলে, সব চ্যানেলে, আর ইউটিউব ফেসবুকেও প্রোগ্রাম থাকছে, দেখতে থাকুন। আবার দেখা হবে লাইভে, হেল্পলাইনে সবাই কথা বলে নিন, দেখিয়ে নিন সবাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডক্টর ভাদুরীকে ধন্যবাদ।